হাসনাতের পোস্ট নিয়ে সার্জিসের দ্বিমত, ভুলগুলো ক্ষমার দৃষ্টিতে দেখার আহ্বান নাসিরুদ্দিনের। ৭১ আর ২৪-কে এক কাতারে নয় বলছে বিএনপি, সংস্কারে বেশিরভাগ সুপারিশে একমত এনসিপি। জুলাই গণহত্যায় প্রথম কোনো মামলার তদন্ত শেষ, আওয়ামী লীগের বিচার রাজনৈতিক সিদ্ধান্ত। সুন্দরবনের সিলায় ৯ ঘণ্টা ধরে জ্বলছে আগুন, তদন্তের পরই জানা যাবে ক্ষয়ক্ষতির পরিমাণ। ঈদে ১১ দিনের ছুটির ফাঁদে দেশ, ফাঁকা রাজধানীতে নিরাপত্তা বিঘ্নের শঙ্কা। শুনছিলেন সংবাদ শিরোনাম। আমন্ত্রণ সন্ধ্যার ২১ সংবাদের সাথে আছি রীতা চৌধুরী। দর্শক, ২১ টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/@21TV চ্যানেলে। এছাড়া সংবাদে আরও থাকছে, পশ্চিমাদের ইন্ধনে গাজায় ইসরায়েলি বাহিনীর নারকীয় হত্যাযজ্ঞ, নীরব মুসলিম বিশ্ব। আওয়ামী লীগকে ক্যান্টনমেন্ট থেকে পুনর্বাসনের চেষ্টা চলছে। এনসিপির মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহর দেয়া ফেসবুক পোস্টে প্রতিবাদ জানিয়েছে সেনা সদর। এ তথ্য জানিয়ে নেয়া নিউজের প্রতিবেদনে বলা হয়, হাসনাতের এমন বক্তব্য হাস্যকর ও অপরিপক্ক গল্পের সম্ভার। এদিকে হাসনাতের পোস্ট নিয়ে নিজের অবস্থান ব্যাখ্যা করতে গিয়ে খানিকটা দ্বিমত পোষণ করেন এনসিপির আরেক মুখ্য সংগঠক সার্জিস আলম। আর উদ্ভূত পরিস্থিতিতে দলের নেতাদের ভুলগুলোকে ক্ষমা দৃষ্টিতে দেখার আহ্বান জানিয়েছেন এনসিপির মুখ্য সমন্বয়ক নাসিরুদ্দিন পাটোয়ারি। রিপোর্ট করছেন দীপু শিকদার। বৃহস্পতিবার দিবাগত রাতে জাতীয় নাগরিক পার্টি এনসিপির দক্ষিণাঞ্চলীয় মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ দেয়া ফেসবুক পোস্টে তোলপাড় নেট দুনিয়া। সেখানে হাসনাত উল্লেখ করেন, ১১ মার্চ দুপুর ২:৩০ নাগাদ ক্যান্টনমেন্ট থেকে প্রস্তাব দেওয়া হয় আওয়ামী লীগকে পুনর্বাসনের বিষয় নিয়ে। সেখানে তিনি সেনাবাহিনীর পক্ষ থেকে চাপ দেওয়ার বিষয়টি স্পষ্ট করেন। এ নিয়ে ২২ মার্চ সুইডেন ভিত্তিক নেত্র নিউজের প্রতিবেদনে জানানো হয়, সেনা সদর থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, সেনাপ্রধানের সঙ্গে হাসনাতদের বৈঠক হয়েছিল, তবে সেখানে তাকে ডেকে নিয়ে আওয়ামী লীগ পুনর্বাসনের বিষয়ে চাপ বা প্রস্তাব দেওয়া হয়নি। হাসনাতের দেয়া বক্তব্যের সঙ্গে দ্বিমত পোষণ করে এনসিপির আরেক মুখ্য সংগঠক সার্জিস আলম রোববার ফেসবুক পোস্ট দেন। সেখানে তিনি লেখেন, আমরাই সেনা প্রধানের সঙ্গে দেখা করেছি, আমাদেরকে ডেকে নেওয়া হয়নি। হাসনাতের ফেসবুক পোস্টের মাধ্যমে সেনাবাহিনী ও আওয়ামী লীগ ঘিরে যেসব বক্তব্য উঠে এসেছে তা আমার কাছে সমীচীন মনে হয়নি। এনসিপির আরেক নেতা হান্নান মাসুদ তার ফেসবুকে লেখেন, হয় হাসনাত নয় সার্জিস, দুজনের কোনো একজন মিথ্যা বলছেন। এদিকে এনসিপি শ্রমিক উইংয়ের সমন্বয় কমিটি গঠনের সংবাদ সম্মেলনে হাসনাতের দেয়া পোস্ট নিয়ে অবস্থান ব্যাখ্যা করেন দলের মুখ্য সমন্বয়ক নাসিরুদ্দিন পাটোয়ারি। আমাদের দলের দক্ষিণাঞ্চলের যিনি মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ একটি স্ট্যাটাস দিয়েছিলেন, সেই স্ট্যাটাসকে কেন্দ্র করে পুরো বাংলাদেশের রাজনৈতিক অঙ্গন, সেনা অঙ্গনে একটি নতুন আলোচনার জন্ম দিয়েছে। সেই জায়গা থেকে যে বিষয়টি আমরা স্পষ্টত করতে চাই, বিভিন্ন জায়গাতে বিভিন্ন পলিটিক্যাল পার্টি হোক অথবা বিভিন্ন ইনস্টিটিউশন হোক, রাজনীতিবিদদের মিটিং হয়ে থাকে, কিন্তু আমরা জনগণের সামনে স্পষ্ট ছিলাম, সেই বিষয়গুলো কিছু কিছু জায়গায় আমরা স্পষ্টত করার চেষ্টা করেছি। কিন্তু যখন পার্টি গঠন হয়েছে সেই জায়গায় আমি বলেছি যে সব মিটিং অথবা জনগণের সামনে যখন বলবে, সেখানে যার অপর পক্ষ রয়েছে তারও একটি কনসেন্টের বিষয় থাকে, সেই জায়গা থেকে আমি শিষ্টাচার বহির্ভূত বলেছি। দলের অভ্যন্তরীণ বোঝাপড়া নিয়ে কথা বলেন এনসিপির এই নেতা। দেশবাসীকে অনুরোধ করব, সাংবাদিকদের অনুরোধ করব, আইএসপিআরকে বক্তব্য দিচ্ছে এবং আমাদের দলীয় ফোরাম থেকে প্যাডে যে প্রেস রিলিজ দিচ্ছে সেটার জন্য অপেক্ষা করার জন্য। এদিকে হাসনাত আবদুল্লাহর ফেসবুক পোস্ট নিয়ে এখনো কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানায়নি আইএসপিআর। দীপু শিকদার, ২১ টেলিভিশন, ঢাকা।
সংবিধান সংস্কার প্রস্তাবনায় ৭১ মুক্তিযুদ্ধের সঙ্গে ২৪-এর গণ অভ্যুত্থানকে একই কাতারে আনার বিরোধিতা করেছে বিএনপি। দলের স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেছেন, সংবিধান সংশোধনে রাষ্ট্রের নাম পরিবর্তনও মানে না বিএনপি। জাতীয় ঐক্যমত্য কমিশনের কাছে প্রস্তাবনা জমা দেওয়ার পর সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। বেশ কয়েকটি প্রস্তাবে নির্বাচিত প্রতিনিধির ক্ষমতা খর্ব করা হয়েছে উল্লেখ করে সালাউদ্দিন আহমেদ বলেন, গণতন্ত্রের চরিত্র হারিয়েছে, তাই আগে সংসদ নির্বাচন হওয়া উচিত, গণভোট নয়। বিস্তারিত মাহিলা ইসলামী রিপোর্টে। বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদের নেতৃত্বে একটি প্রতিনিধি দল জাতীয় সংসদ ভবনে জাতীয় ঐকমত্য কমিশনের কার্যালয়ে গিয়ে লিখিত মতামত জমা দেয়। প্রস্তাব জমা দেওয়ার পর সালাউদ্দিন আহমেদ বলেন, ৭১-এর সঙ্গে ২৪-এর গণ অভ্যুত্থানকে এক কাতারে আনা সমীচীন নয়। ১৯৭১ সালের স্বাধীনতা যুদ্ধের সাথে ২০২৪-এর গণ অভ্যুত্থানকে এক কাতারে নিয়ে আসা হয়েছে, যেটা সমুচিত বলে আমরা মনে করি না। এটাকে অন্য জায়গায় রাখার বা তফসিল অংশে রাখার বা স্বীকৃতি দেওয়ার বিভিন্ন রকমের সুযোগ আছে, সেটা আলাপ আলোচনার মধ্যে দিয়ে আমরা পরে প্রকাশ করব। সংস্কার কমিশনের বেশ কয়েকটি সুপারিশে নির্বাচন কমিশনের ক্ষমতা কমানোর কথা বলা হয়েছে বলেও মন্তব্য করেন তিনি। এনআইডি যদি আলাদা কোনো স্বতন্ত্র কোনো প্রতিষ্ঠানের কাছে দেয়া হয়, তাহলে নির্বাচন কমিশনকে বারবার এনআইডি বিষয়ক সমস্ত সহযোগিতার জন্য অন্য প্রতিষ্ঠানের কাছে যেতে হবে। তার চাইতে বর্তমানে যে বহাল আছে, অবশ্য একটা আইন আছে, এটা আওয়ামী লীগের সময় করেছে, যে এনআইডির কার্যক্রম স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে নিয়ে যাওয়া হয়েছে। আমরা মনে করি আইনটা বাতিল করে এনআইডির কার্যক্রম পুরোটাই নির্বাচন কমিশনের হাতে রাখা উচিত। তিনি বলেন, নির্বাচিত প্রতিনিধির ক্ষমতা খর্বের প্রস্তাব মানে না বিএনপি। ন্যাশনাল কনস্টিটিউশনাল কাউন্সিল গঠন করে কিছু অনির্বাচিত ব্যক্তিদেরকে এবং প্রাতিষ্ঠানিক প্রধানদেরকে এখানে মেম্বার করে যে সমস্ত এখতিয়ার গঠন এবং ধরন এবং কার্যাবলীর কথা প্রস্তাব করা হয়েছে, তাতে করে দেখা যাবে যে রাষ্ট্রে নির্বাচিত জনপ্রতিনিধিদের তেমন আর কোনো গুরুত্ব থাকে না। এছাড়া দুদক সংস্কারে ২০টি সুপারিশের মধ্যে ১১টিতে একমত বিএনপি, জনপ্রশাসনের ২৬টির মধ্যে ১৩টি এবং বিচার বিভাগের বেশিরভাগ সুপারিশে সম্মতি জানিয়েছে দলটি। কোনো সংবিধান গ্রহণের ক্ষেত্রে যদি জাতি একমত হয়, সেটা আলাদা প্রশ্ন। মাহিলা ইসলাম, ২১ টেলিভিশন, ঢাকা। জাতীয় ঐক্যমত্য কমিশনের কাছে দলীয় মতামত জমা দিয়েছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। পরে দলটির যুগ্ম আহ্বায়ক সরওয়ার তুষার জানান, ১৬৬টি প্রস্তাবের মধ্যে তারা ১১৩টিতে পুরোপুরি একমত হয়েছে। ২৯টি প্রস্তাবের আংশিক একমত আর ২২টি প্রস্তাবে একমত হতে পারেনি এনসিপি। এদিকে জরুরিভাবে এখনই দেশের নির্বাচন ব্যবস্থার সংস্কার করতে হবে বলে মতামত জানিয়েছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি সিপিবি। মাহিলা ইসলামের আরেকটি রিপোর্ট। জাতীয় ঐকমত্য কমিশনের বেশিরভাগ প্রস্তাবের সাথেই একমত জাতীয় নাগরিক পার্টি এনসিপি। লিখিত মতামত জমা দেওয়ার পর জাতীয় সংসদ ভবনের এলটি হলে সাংবাদিকদের এই বিষয়ে বিস্তারিত জানান এনসিপির যুগ্ম আহ্বায়ক সরওয়ার তুষার। ঐকমত্য আসলে তো প্রত্যেকের যার যার রাজনৈতিক অবস্থান থেকে তৈরি হয়। তা আমরা তাদের কাছে জিজ্ঞেস করেছি যে এত গুরুত্বপূর্ণ যে সমস্ত প্রস্তাব আসবে কিন্তু জুলাই চার্টারে অন্তর্ভুক্ত হবে না, সেগুলোর ব্যাপারে কমিশন কি ভাবছে। যে ১১১টি সংস্কার প্রস্তাব আমরা পত্রিকা মারফত জানতে পেরেছি, যেগুলো কোনো ধরনের সংলাপ ছাড়া তারা বাস্তবায়ন করার কথা ভাবছেন সরকার। এই ১১১টার মধ্যে অনেকগুলো সংস্কার আছে যেগুলো আমাদের কাছে মনে হয়েছে আলোচনা করার দরকার আছে। এগুলো কি প্রক্রিয়ায় বা কি ভিত্তিতে ১১১টা মানে নির্ধারণ করা হলো, এটা আমাদের জানতে চাওয়া ছিল। ২৯টা প্রস্তাবে আমরা আংশিক একমত হয়েছি এবং ২২টা প্রস্তাবের ব্যাপারে আমরা একমত হতে পারি না। এনসিপি বলছে, যে সুপারিশগুলো সংবিধানের সঙ্গে সম্পর্কিত নয় সেগুলো অধ্যাদেশের মাধ্যমে বাস্তবায়ন করা সম্ভব, আর সংবিধান সম্পর্কিত বিষয়গুলোর জন্য প্রয়োজন গণপরিষদ নির্বাচন। গণপরিষদের মধ্য দিয়ে এই সংবিধান সম্পর্কিত সংস্কারগুলো বা পরিবর্তনগুলো হওয়া দরকার। নতুন সংবিধান প্রণয়ন করার বিষয়ে মতামত দিয়েছে দলটি। বাংলাদেশের নাগরিকগণ বাংলাদেশী হিসেবে পরিচিত হবেন, আমরা এটার সাথে একমত হয়েছি। পাশাপাশি আমরা মন্তব্য করেছি যে বিভিন্ন যে জাতিসত্তা আছে বাংলাদেশে, তাদের সাংবিধানিক স্বীকৃতি থাকতে হবে। প্রধানমন্ত্রী, সংসদ নেতা এবং মানে দলীয় প্রধান একই ব্যক্তি যেন না হয়, এটা প্রস্তাব তারা করেছেন। আমরা বলেছি এটা ঠিক আছে, কিন্তু প্রধানমন্ত্রী ও সংসদ নেতা একই ব্যক্তি হতে পারেন, তবে এক্ষেত্রে প্রধানমন্ত্রী হবেন মন্ত্রীদের মধ্যে ফার্স্ট অ্যামং দ্য ইকুয়ালস। এদিকে জাতীয় ঐক্যমত্যের কমিশনের কাছে লিখিতভাবে দলীয় মতামত জমা দিয়েছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি সিপিবি। দলের সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্সের নেতৃত্বে এই মতামত জমা দেয় দলটি। সবচেয়ে বড় কাজ সংস্কারের কাজ, এইটাকে আলাপ আলোচনার মধ্য দিয়েই সমাধান করা দরকার বলে মনে করি। আমরা মনে করি বাংলাদেশে বিপ্লবী গণতান্ত্রিক পরিবর্তন সাধন করতে হবে। তার মানে
আজকে যে সংস্কারের কথা হচ্ছে, শুধু অল্প স্বল্প সংস্কার করলে হবে না, পুরো মৌলিক পরিবর্তন করতে হবে। লিখিত বক্তব্যে বলা হয়, স্প্রেডশিটে অধিকাংশ প্রশ্নই অস্বচ্ছ, অসম্পূর্ণ, একপেশে ও ব্যাখ্যার দাবি রাখে। তাই এসব প্রশ্নের বিষয়ে টিক চিহ্ন দিয়ে মতামত দেয়া যথাযথ হবে বলে মনে করে না সিপিবি। ওনারা বাস্তবায়নের জন্য বলছেন এটা গণপরিষদ করবে কি করবে না। আমরা মনে করি এই আলোচনা এখন কেন? মাহিলা ইসলাম, 21 টেলিভিশন, ঢাকা। আদৌ গণপরিষদ ছাত্র জনতার আন্দোলনে আশুলিয়ায় 6 লাশ পোড়ানোর ঘটনায় মামলার তদন্ত সম্পন্ন হয়েছে। এই প্রথম জুলাই আগস্ট গণহত্যায় কোনো মামলার তদন্ত শেষ হয়েছে বলে জানালেন চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। বলেছেন, আরও 4 মামলা তদন্ত শেষ পর্যায়ে, যার মধ্যে শেখ হাসিনার বিরুদ্ধে গণহত্যার মামলাটিও রয়েছে। দল হিসাবে আওয়ামী লীগের বিচার হবে কিনা এটি রাজনৈতিক সিদ্ধান্ত বলেও মন্তব্য করেন চিফ প্রসিকিউটর। শাকের আরজু রিপোর্ট। বিগত ফ্যাসিস্ট সরকারের দমন পীড়ন, গুম, খুন, জুলাই আগস্টে গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের অভিযোগে এখন পর্যন্ত 23টি মামলা হয়েছে। মামলাগুলোর তদন্ত চলমান। তদন্তে যাদের বিরুদ্ধে গুরুতর অভিযোগের প্রমাণ পাওয়া যাচ্ছে, তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হচ্ছে। প্রসিকিউশনের আবেদনের এরই মধ্যে 141 জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে ট্রাইব্যুনাল। গ্রেফতারি পরোয়ানাভুক্ত 51 জন আসামি গ্রেফতার হয়ে কারাগারেও আছেন। এরই মধ্যে 4টি মামলার তদন্ত প্রায় শেষ পর্যায়ে রয়েছে। এর মধ্যে বৈষম্য বিরোধী আন্দোলনে আশুলিয়ায় 6 জনকে হত্যার পর মরদেহ পুড়িয়ে ফেলার ঘটনায় মানবতা বিরোধী অপরাধের অভিযোগে দায়ের হওয়া মামলার তদন্ত শেষ হয়েছে। জুলাই আগস্ট গণহত্যায় এটিই প্রথম কোনো মামলার তদন্ত শেষ হলো। পেট্রোল দিয়ে আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছিল যে ইতিহাসের নির্মমতম ঘটনা, সেটির তদন্ত রিপোর্টটা সমাপ্ত হয়েছে। সেটির ড্রাফট বলা যাবে বা চূড়ান্ত রিপোর্ট যাই বলেন, সেটা আমাদের হাতে এসে পৌঁছেছে। সামান্য কিছু ঘষা মাজার কাজ বাকি আছে। তার মানে আমরা বলতে পারি যে অন্তত একটা রিপোর্ট আমাদের হাতে এসে পৌঁছে গেছে। তদন্ত শেষের পর্যায়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে হওয়া মামলাটিরও। ঈদের পরপরই আরও কয়েকটি মামলার তদন্ত প্রতিবেদন ট্রাইব্যুনালে দাখিল করা হবে বলে জানান চিফ প্রসিকিউটর। আমরা আশা করছি এই 4টা বা 5টা মামলার মধ্যে শেখ হাসিনার বিরুদ্ধে একটা তদন্ত রিপোর্ট থাকবে। সেটারও চূড়ান্ত পর্যায়ের ঘষা মাজার কাজ চলছে। ঈদের পর আমরা আশা করছি যে হয়তো সেই মামলাটারও তদন্ত রিপোর্ট আমাদের কাছে চলে আসবে। আওয়ামী লীগ দল হিসেবে বিচারের মুখোমুখি হবে কিনা সেটি রাজনৈতিক সিদ্ধান্ত বলে মন্তব্য করেছেন চিফ প্রসিকিউটর। রাজনৈতিক দলকে বিচারের মুখোমুখি করা যায়, সেই ধরনের এভিডেন্স সাফিসিয়েন্টলি আছে। সরকার যদি সিদ্ধান্ত গ্রহণ করে আমাদেরকে জানান, তাহলে সেটাও করা সম্ভব। বাট এটা সম্পূর্ণভাবে রাজনৈতিক সিদ্ধান্তের বিষয় বলে আমরা মনে করছি। তদন্ত করে প্রতিবেদন দাখিলের পর এই ট্রাইব্যুনালেই তাদের আনুষ্ঠানিক বিচার কার্যক্রম শুরু হবে। শাকের আরজু, 21 টেলিভিশন, ঢাকা। এবার পহেলা বৈশাখের শোভাযাত্রা শুধু বাঙালি নিয়ে নয়, বরং আরও বড় এবং সমস্ত জাতিগোষ্ঠী নিয়ে হবে বলে জানিয়েছেন সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরওয়ার ফারুকী। সচিবালয়ে পহেলা বৈশাখ উদযাপন বিষয়ক বৈঠক শেষে তিনি আরও বলেন, ইউনেস্কোর স্বীকৃতি শোভাযাত্রার কোনো পরিবর্তন হচ্ছে না, বরং আরও অংশগ্রহণমূলক করা হচ্ছে। নাম পরিবর্তনের বিষয়ে আগামীকাল ঢাকা বিশ্ববিদ্যালয়ে বৈঠক হবে বলে জানান উপদেষ্টা। পহেলা বৈশাখের অনুষ্ঠান সূর্যাস্তের সঙ্গে শেষ করার বিষয়ে কোনো বিধিনিষেধ থাকছে না বলেও জানান মোস্তফা সরওয়ার ফারুকী। বলেন, এবার চৈত্র সংক্রান্তির দিন থেকেই বর্ষবরণ উৎসব শুরু হয়ে যাবে, থাকবে চমক। মঙ্গল শোভাযাত্রার কথা যদি বলি, মানে অনেক হিস্টোরিক টার্ম, এটা কিন্তু মঙ্গল শোভাযাত্রা নামে শুরু হয়নি, আপনি জানেন নিশ্চয়ই। এটার নাম ছিল আনন্দ শোভাযাত্রা, সেখান থেকে হয়েছে মঙ্গল শোভাযাত্রা, রাইট? যেই নাম একবার পরিবর্তিত হয়েছে, যদি সবাই সর্বসম্মত হয় তাহলে আবার পরিবর্তন হতে পারে, আবার যদি সবাই সম্মত হয় পরিবর্তন নাও হতে পারে। প্রায় 9 ঘণ্টা ধরে জ্বলছে সুন্দরবনের গহীনের চাঁদপাই রেঞ্জের গুলিশাখালীর সিলা এলাকার আগুন। এখনও পুড়ছে বনাঞ্চল। তদন্ত ছাড়া ক্ষয়ক্ষতি পরিমাণ বলা সম্ভব নয় বলছে বন বিভাগ। এর মাত্র কয়েক ঘণ্টা আগে নিয়ন্ত্রণে আনা হয় কলমতেজির টেপারবিল এলাকার আগুন। এ নিয়ে গেল 23 বছরে 27 বার আগুন দেখল সুন্দরবন। বাগেরহাট প্রতিনিধি মাইনুল ইসলামের তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। এভাবেই পুড়ছে বিশ্বের সবচেয়ে বড় ম্যানগ্রোভ বন সুন্দরবন। রোববার সকাল 10:30টার দিকে গুলিশাখালীর শিলা এলাকায় ধোঁয়া দেখতে পায় স্থানীয়রা। বন বিভাগে খবর দেওয়া হলে তারা গিয়ে আগুন নেভানোর কাজ শুরু করেন। বাইরে এই দেখুন আগুন আগুন কি করবো, ওগুলো মানুষ আছে, ফরেস্টার আছে, অনেক লোকজন আছে। আমি এইখানে আইছি এই বেশি আগুন যে জায়গায় গাইতে। আমরা আবার এখানে নতুন ইউনিট রিপ্লেসমেন্ট আমরা আবার রেডি করেছি। এখন ওখান থেকে আমাদের নতুন 3টে ইউনিট এসছে।
আরেকটা ইউনিট খুলনা থেকে আসতেছে, যিনি নেতৃত্ব দিবেন আবু বকর জামান। এর আগে শনিবার চাঁদপাই রেঞ্জের কলমতেজির টেপারবিল এলাকায় আগুন লাগে। শনিবার সকাল 7টার দিকে ধোঁয়া দেখতে পান স্থানীয়রা। 20 ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়, তবে এর আগেই পুড়ে ছাই হয় অনেক এলাকা। সকাল 8টা 20-এ কার্যক্রম শুরু করা হয় এবং 9টা 20-এ নিয়ন্ত্রণে আসে, আর 12টা 15 আমরা সম্পূর্ণ নির্বাপন করি পূর্বের আগুনটা। আমরা ড্রোন নিয়ে আসছি, ড্রোন নিয়ে অবজারভেশন করে দেখবো, যদি কোথাও কোনো স্মোক বা ধোঁয়া থাকে সেটা করব। পানির উৎস 2.5 কিলোমিটার দূরে হয় আগুন নেভাতে বেশ বেগ পেতে হয় বলে জানান বাগেরহাট ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা। বিক্ষিপ্তভাবে আগুনগুলো আছে, ধোঁয়া ছড়াচ্ছে, সেই আমাদের টিম অলরেডি কাজ করতেছে। 2024 সালের 4 মে চাঁদপাই রেঞ্জের আমুর বুনিয়া বনের লতিফের ছিলা এলাকায় আগুন লাগে। সব মিলিয়ে 2000 সাল থেকে এ পর্যন্ত 27টি অগ্নিকাণ্ডের ঘটনা তদন্ত করেছে পূর্ব বন বিভাগ। আগুনের সূত্রপাতের কারণ হিসেবে উল্লেখ করা হয় জেলে ও মৌয়ালদের অসাবধানতা। যে বনে যখন আগুন লাগে, হয় ইচ্ছাকৃত হোক বা অনিচ্ছাকৃত, এতে ক্ষতি হচ্ছে বন বিভাগের তথা বাংলাদেশ সরকারের। বিগত দিনে যে আগুন লাগছে সেটার বিরুদ্ধে যে ব্যবস্থা নেওয়া হয়নি এবং যে তদন্ত রিপোর্ট এবং যে সুপারিশ করা হয়েছিল সেগুলো কার্যকরী হয়নি বিধায় বারবার এভাবে আগুন লাগছে। সুন্দরবন এলাকায় বন বিভাগকে আরও সতর্ক হওয়া প্রয়োজন বলেও জানান পরিবেশবাদীরা। মাসুম আলিসা, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। ঈদ উল ফিতরে লম্বা ছুটি ফাঁদে পড়তে যাচ্ছে দেশ। সরকারি বিশেষ দিবস ও সাপ্তাহিক সব মিলিয়ে ঈদের আগে পরে প্রায় 11 দিন। এই দীর্ঘ ছুটি ঘিরে প্রায় 4.5 কোটি মানুষের আনাগোনা হবে দেশ জুড়ে। ঘরমুখ বিশাল এই মানুষের বহন করতে সংকটে পড়তে পারে গণপরিবহন। ফাঁকা রাজধানীর নিরাপত্তাও ঘটতে পারে বিঘ্ন। আকবর হোসেন সুমনের রিপোর্ট। ঈদ উল ফিতরের ছকেই আটকে গেল স্বাধীনতা দিবস, শবে কদর এবং সাপ্তাহিক ছুটি। এই বাড়তি দিবসের সুবিধা যুক্ত হল নির্ধারিত 5 দিনের ঘোষিত ছুটির আগে পরে। এই বছর 8 দিন ছুটি পাইছে, এটা আমরা খুশি। লম্বা ছুটিতে এই রোজার মধ্যে তো আর কিছু করা যায় না, রোজার পরে 3 দিন সময় পাইছি। 3 দিনে হয়তো বাচ্চাদের নিয়ে একদিন একটু ঘোরার ইচ্ছা আছে। পেশাগত ব্যস্ততায় প্রায় বিচ্ছিন্ন মানুষও আপনজনদের একান্ত সান্নিধ্য পাবে বলে বেজায় খুশি। তো আমি চাকরি করি, খুব একটা বাড়িতে যাওয়া হয় না বা সেই সুযোগটা পাই না বাড়ির মানুষের সাথে সময় কাটানোর জন্য। হয়তো আগামী কোরবানির ঈদেও সময়টা পাবো না, তো এবার যেহেতু একটু বেশি সময় পাচ্ছি, এই সময়টা আমার বাড়ির মানুষের সাথেই কাটাবো বা বাড়িতেই সময়টা একটু দিব। বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতির তথ্য মতে ঢাকা থেকে 1 কোটি, গাজীপুর থেকে 32 লাখ, নারায়ণগঞ্জ থেকে 10 লাখ সহ রাজধানী কেন্দ্রিক গন্তব্য থেকে প্রায় 1.5 কোটি মানুষ চলাচল করবে ঈদে। অন্যান্য এলাকা ভিত্তিক আনাগোনাও হবে প্রায় 3 লাখ। ঈদের সময় চলাচলকারীদের 75% সড়ক পথে, 17% নৌপথে এবং 8% রেলপথের যাত্রী। সক্রিয় 80,000 গণপরিবহনের মধ্যে দূরপাল্লার পরিবহন 13,000। একযোগে ছুটির স্রোতে ভাসলে এক্ষেত্রে গণপরিবহন সংকটের আশঙ্কা আছে। 4 থেকে 4.5 কোটি মানুষের মুভমেন্ট হবে। এই যে 4.5 কোটি মানুষের মুভমেন্ট, এইখানে আমরা সড়কের বিশৃঙ্খলা দেখতে পাচ্ছি, ছোট যানবাহনের আধিক্য দেখতে পাচ্ছি, দৌরাত্ম দেখতে পাচ্ছি, গণপরিবহনের একটা ভয়াবহ সংকট আছে, রেলে অবস্থা একেবারে নড়বড়। এখান থেকে আসলে উত্তরণ ঘটিয়ে একটা স্বস্তিদায়ক যাত্রা নিশ্চিত করা সত্যিই চ্যালেঞ্জের। উৎসবের ছুটিতে ফাঁকা নগরবাসীর সময়টা মিশ্র, একদিকে স্বস্তি, অন্যদিকে নিরাপত্তাহীনতা। এই সময়টা ঢাকাবাসীর জন্য যারা পিওরলি থাকেন তাদের জন্য বেশ আনন্দের। তবে পাশাপাশি প্রতি ঈদের সময় দেখা যায় যে চুরি ডাকাতি, বিশেষ করে যেসব ফ্ল্যাট, অ্যাপার্টমেন্ট বা বাসা তালা মারা থাকে, অনেক জায়গাতেই কিন্তু এই ধরনের চুরি, ছিনতাই বা ডাকাতির ঘটনাগুলো ঘটে। সেই হিসেবে এলাকা ভিত্তিক যে টহল বাড়ানোর জন্য কিন্তু এলাকাবাসীর যে তরুণ বা বিভিন্ন বয়সের মানুষের একটা যদি গ্রুপ থাকে, তাহলে এলাকা ভিত্তিক কিন্তু একটু নজরদারিও দরকার। মহাসড়কে কৃত্রিম যানজট সৃষ্টি, পরিবহনে চড়া দামে টিকিট বিক্রি এবং ফাঁকা মাঠের চোর ডাকাত চক্রের বিষয়ে সতর্ক থাকার তাগিদ সংশ্লিষ্টদের। আকবর হোসেন সুমন, 21 টেলিভিশন, ঢাকা। জুলাই অভ্যুত্থানে আহতদের পাশে থাকার প্রতিশ্রুতি দিয়েছেন সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। রাজধানীর সেনা মালঞ্চে জুলাই অভ্যুত্থানে আহতদের সৌজন্যে আয়োজিত ইফতার মাহফিলে একথা বলেন সেনাপ্রধান। জুলাই আন্দোলনের আহতরা সর্বোচ্চ ত্যাগ স্বীকার করেছেন মন্তব্য করে জেনারেল ওয়াকারুজ্জামান বলেন, তারা জাতির শ্রেষ্ঠ সন্তান। আন্দোলন পরবর্তী সময়ে 4200 জন আহতকে সেনাবাহিনীর পক্ষে থেকে চিকিৎসা দেওয়া হয়েছে জানিয়ে সেনাপ্রধান বলেন, তাদের প্রতি সর্বোচ্চ সহযোগিতা অব্যাহত থাকবে। রাষ্ট্রদ্রোহ মামলায়
বাংলাদেশ সমন্বিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী জামিন শুনানি 23 এপ্রিল ধার্য করেছে হাইকোর্ট। চিন্ময় দাসের আইনজীবীর আবেদনের প্রেক্ষিতে বিচারপতি আতোয়ার রহমান ও বিচারপতি আলী রেজার হাইকোর্ট বেঞ্চ এদিন ধার্য করেন। চট্টগ্রাম মহানগর দায়রা জজ গত 2 জানুয়ারি চিন্ময়ের জামিন আবেদন খারিজ করেন। পরে গত 12 জানুয়ারি হাইকোর্টে অন্তর্বর্তীকালীন জামিন চেয়ে আবেদন করেন চিন্ময় দাস। এর আগে চিন্ময় কৃষ্ণ দাসের জামিন নামঞ্জুর হওয়া নিয়ে গত বছরের 26 নভেম্বর চট্টগ্রাম আদালত প্রাঙ্গণে সংঘর্ষ হয়। এ সময় আইনজীবী সাইফুল ইসলামকে পিটিয়ে কুপিয়ে হত্যা করা হয়। রাষ্ট্রদ্রোহ মামলায় জামিন নামঞ্জুর হওয়ার পর চিন্ময় দাসকে গত বছর 26 নভেম্বর কারাগারে পাঠানো হয়। আওয়ামী শাসনামলে চাকুরিচ্যুত ও বঞ্চিত সামরিক কর্মকর্তাদের বঞ্চনা নিরসনে গঠিত বোর্ড বাতিল করে সশস্ত্র বাহিনীর জন্য স্বাধীন জাতীয় কমিশন গঠন করার দাবি জানিয়েছে জাস্টিস ফর কমরেড। রোববার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে সংবাদ সম্মেলনে সংগঠনটির নেতারা বলেন, সশস্ত্র বাহিনীর কিছু সদস্য ন্যায় বিচার বঞ্চিত হয়ে ফ্যাসিস্ট সরকারের আমলে চাকুরিচ্যুত হয়ে বিরূপ পরিস্থিতিতে দিন কাটায়। তারা আরও বলেন, এই বিপ্লবের পর আশা করা হয়েছিল সরকার একটা স্বাধীন কমিশনের মাধ্যমে এই বিষয়ে তদন্ত করবে, কিন্তু এখনও পর্যন্ত সেই স্বাধীন কমিশন গঠন করা হয়নি। এ সময় বাহিনী কেন্দ্রিক প্রহসনমূলক বোর্ড বাতিল করে স্বাধীন সামরিক বাহিনীর সংস্কার কমিশন গঠনের দাবি জানান। জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের মামলায় স্বাস্থ্য অধিদপ্তরের সাবেক গাড়ি চালক আব্দুল মালিককে 13 বছর কারাদণ্ড দিয়েছেন আদালত। ঢাকার বিশেষ জজ আদালত 6-এর বিচারক মোহাম্মদ জাকারিয়া হোসেন রোববার এ রায় দেন। এর আগে কারাগার থেকে মালিককে আদালতে হাজির করা হয়। রায়ের পর তাকে কারাগারে নিয়ে যাওয়া হয়। গাড়ি চালক মালিকের বিরুদ্ধে 2021 সালের 15 ফেব্রুয়ারি মামলা করে দুর্নীতি দমন কমিশন। এই মামলায় আদালতে অভিযোগপত্র জমা দেওয়া হয় 2021 সালের 21 সেপ্টেম্বর। এতে বলা হয়, মালিক দুদকে দাখিল করা বিবরণীতে 93,53,648 টাকা মূল্যের স্থাবর অস্থাবর সম্পদ অর্জনের তথ্য গোপন করেন। এছাড়া জ্ঞাত আয়ের উৎস বহির্ভূত 1,50,31,810 টাকা মূল্যের সম্পদ অর্জন করে তা ভোগ দখলে রেখেছেন। গোপনের অভিযোগ ছিল, সেটা প্রমাণিত হয়। তার জ্ঞাত আয়ের বহির্ভূত সম্পদের অভিযোগ ছিল, সেটা সন্দেহাতীতভাবে প্রমাণিত হয়। তার বিরুদ্ধে 10 বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছে এবং 1 লক্ষ টাকা জরিমানা করেছে, অনাদায়ে 6 মাসের কারাদণ্ড দিয়েছে। ভোলার মনপুরা উপজেলায় জেলেদের সামাজিক নিরাপত্তা কর্মসূচি চাল বিতরণকে কেন্দ্র করে বিএনপি, জামায়াত ও ইসলামী আন্দোলনের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে অন্তত 15 জন আহত হয়। সকাল 10টার দিকে উপজেলা 3 নম্বর উত্তর সাকুচিয়া ইউনিয়ন পরিষদের সামনে এই ঘটনা ঘটে। দলীয় নেতাকর্মী সমর্থকরা ডিজিএফ কার্ড না পাওয়ায় বিএনপি, জামায়াত ইসলামী ও চরমোনাই পীরের অনুসারীরা এই সংঘর্ষে জড়ায়। আহতদের মধ্যে জামায়াত ইসলামীর সদস্য মোহাম্মদ নোমান, মোহাম্মদ মহিউদ্দিন, মোহাম্মদ মহিন, মোহাম্মদ রাশেদ, মোহাম্মদ আব্বাস, মোহাম্মদ কাউসার সহ 9 জন মনপুরা উপজেলা সরকারি হাসপাতালে চিকিৎসাধীন। বিএনপির আহতরা হলেন মোহাম্মদ মামুন, মোহাম্মদ এরশাদ, মোহাম্মদ আব্বাস, মোহাম্মদ সহিজল ও মোহাম্মদ মিল্লাদ। এ বিষয়ে উপজেলা সমবায় কর্মকর্তা মোহাম্মদ নাসির উদ্দিন জানান, সংঘর্ষের সময় কিছুক্ষণ চাল দেয়া বন্ধ রেখে আবার বিতরণ কার্যক্রম শুরু হয়। আর মনপুরা থানার এসআই জানান, পুলিশ ও যৌথ বাহিনীর সংঘর্ষের ঘটনা নিয়ন্ত্রণে আসে। গাজীপুরে কাশিমপুরে বাড়ি থেকে সন্তানসহ স্বামী স্ত্রীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সকালে গাজীপুরে গোবিন্দবাড়ি দেওয়ানপাড়া এলাকায় ঘটনা ঘটে। নিহতরা হলেন মোহাম্মদ নাজবুল ইসলাম, স্ত্রী খাদিজা আক্তার ও তাদের 4 বছরের সন্তান নাদিয়া। পুলিশের ধারণা, স্ত্রীর সন্তানকে শ্বাসরোধে হত্যার পর স্বামী আত্মহত্যা করেন। স্থানীয়রা জানান, শ্বশুরের দেয়া জমিতে বাড়ি নির্মাণ করে স্ত্রীর সন্তান নিয়ে থাকতেন নাজমুল। গত কয়েক বছর ধরে তিনি বেকার ছিলেন, মাঝে মধ্যেই থাকতেন নেশাগ্রস্ত। গতকালও নেশা করে বাড়ি ফিরেছিলেন। সকালে ঘুম থেকে না ওঠায় জানালা দিয়ে নাজমুলের ঝুলন্ত মরদেহ দেখতে পান শ্বশুর। পরে পুলিশ এসে তাদের মরদেহ উদ্ধার করে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে যে বাবা যে নাজমুল, সেই তার স্ত্রী এবং শিশুকে শ্বাসরোধ অথবা বালিশ চাপা দিয়ে সে হত্যা করেছে, প্রাথমিক ধারণায় মনে হচ্ছে। এবং পরবর্তীতে সে নিজেই ফাঁসিতে ঝুলে আত্মহত্যা করে। আমরা এখানে হারবিকের একটা পেয়েছি, সে হারবিকও খেয়ে থাকতে পারে।
নারায়ণগঞ্জের ফতুল্লায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে একই পরিবারের 3 জন দগ্ধ হয়েছেন। ভোর রাত 4টার দিকে এই দুর্ঘটনা ঘটে। তারা হলেন হারুনুর রশিদ, রুনা আক্তার ও মিম। সকালে জাতীয় বার্ন ইনস্টিটিউটের জরুরি বিভাগে তাদের নিয়ে আসা হয়। এদের মধ্যে রুনা আক্তারের শরীরের 62% পুড়ে গেছে, বাকি দুজনের 1% করে পুড়ে গেছে। গ্যাসের চুলা জ্বালাতে গিয়ে এই ঘটনা ঘটে। ময়মনসিংহ ঢাকা 4 লেন মহাসড়কে 2 লেন দখল করে বালু বোঝাই ট্রাক দীর্ঘ সময় দাঁড়িয়ে থাকায় সৃষ্টি হচ্ছে যানজট। বাস চালকরা বলছেন, ঈদ সামনে রেখে বালু ট্রাক ও অবৈধ 3 হুইলারের কারণে যানজট চরম আকার ধারণ করেছে। ময়মনসিংহ বিভাগীয় প্রতিনিধি আতাউর রহমান জুয়েলের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। ঢাকা ময়মনসিংহ মহাসড়কের শিকারীকান্দা, চোরখাই, ত্রিশাল, ভরাডোবা সহ বিভিন্ন পয়েন্টে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত 2 লেন দখল করে দাঁড়িয়ে থাকে সারিবদ্ধ বালুর ট্রাক। সাথে সড়কে আছে অবৈধ 3 হুইলার যানবাহন। এতে সড়কে প্রতিনিয়ত যানজটের সৃষ্টি হচ্ছে। বালুর গাড়িগুলা ট্রাক সবসময় রাখে, এগুলোর জন্য দামটা বেশি বাজে। বালু ঘুরে আসে, যাত্রীর হয়, আমাদের আসে চোখে যায়, বালু যে মুখে যায়। ওই বালু ট্রাক গুলা মনে করেন দাঁড়া করে হয়, এতে গাড়ির অ্যাক্সিডেন্টের সম্ভাবনা বেশি থাকে। রিক্সা, অটো, সিএনজি আর মানে রোডটা জাম করে বেশি প্রতিটা বাজারে বাজারে। নির্ধারিত স্ট্যান্ড না থাকায় সড়ক দখল করে দাঁড়িয়ে থাকার কথা স্বীকার করলেন ট্রাক চালকরা। আমাদের যে গাড়িগুলো এটা তো ভাই আপনার বাই রোডের রাহান যারা বাই রোডের রাস্তা সিফা, আমার মেন রোড আমার বাধ্যতামূলক রাখতে হয়। বলছি আমরা একটা স্ট্যান্ডে বা করে দেন। হ্যাঁ, বালুর ট্রাক ও 3 হুইলারের বিরুদ্ধে নিয়মিত মামলা দেওয়ার কথা জানান ট্রাফিক পুলিশের এই কর্মকর্তা। আর সড়ক বিভাগের কর্মকর্তারা বলছেন, তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। বালু ট্রাকের বিরুদ্ধে আমরা প্রতিষ্ঠান দিতেছি, পর্যায়ক্রমে আমরা প্রতিষ্ঠান দিয়ে যাচ্ছি। মোবাইল কোড করার পরেও আবার পুনরায় এরা আবার এই কাজ শুরু করে, তো আমরা এটা যাতে নিয়মিত করা যায় এই ব্যাপারে আমরা উদ্যোগ গ্রহণ করব। আর এটা আমাদের এই এনফোর্সমেন্টের মাধ্যমে এটা আর কি আমাদের সমাধান করতে হবে, যাতে কেউ এখানে অবৈধভাবে বালুর ব্যবসা বা এগুলো না করতে পারে। ঈদে ঘরে ফেরা যাত্রীদের যাতায়াত নির্বিঘ্ন করতে এসব যানের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি ময়মনসিংহবাসীর। সমর ইসলাম, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। এবার বাণিজ্য সংবাদ। সূচক কমেছে দেশের পুঁজিবাজারে, কমেছে লেনদেনের পরিমাণও। সপ্তাহের প্রথম কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জের প্রধান সূচক কমেছে 18 পয়েন্ট, নেমে এসেছে 5183 পয়েন্টে। এদিন ডিএসইতে লেনদেন হওয়া প্রতিষ্ঠানের মধ্যে বেড়েছে 83টির দর, কমেছে 253টির, আর অপরিবর্তিত ছিল 62টির দর। লেনদেন হয়েছে 421 কোটি 28 লাখ টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ডের। সবচেয়ে বেশি বেচাকেনা হয়েছে বেক্সিমকো ফার্মা ও শাইনপুকুর সিরামিক্সের শেয়ার, আর বেশি দর বেড়েছে মাইডাস ফাইন্যান্স ও বেক্সিমকো ফার্মাসিউটিক্যালসের শেয়ার। অন্যদিকে ডিএসইতে বেশি দর হারিয়েছে ইবিএল ফার্স্ট মিউচুয়াল ফান্ড ও পিপলস লিজিংয়ের শেয়ার। রেডিমেড পোশাক পল্লী হিসেবে খ্যাত মুন্সিগঞ্জের পঞ্চসার, রামপাল ও বজ্রযোগিনী, এখানে রয়েছে প্রায় 1000-এর বেশি পোশাক তৈরি কারখানা। ঈদ সামনে রেখে বাহারি ডিজাইনে পোশাক তৈরিতে ব্যস্ত সময় পার করছেন কারিগররা। এবারে রোজার ঈদে 300 কোটি টাকার পোশাক বিক্রির লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। মুন্সিগঞ্জ প্রতিনিধি সাইফুর রহমান টিটুর তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। মুন্সিগঞ্জ সদর উপজেলার রামপাল ইউনিয়নের সিপাহীপাড়া, সুখবাসপুর, পঞ্চসার ইউনিয়নের শাখারীবাজার, তেলের বিল, ভট্টাচার্যের বাঁক ও বজ্রযোগিনী ইউনিয়নের সুখবাসপুর, রামসিং গ্রাম। রোজার ঈদ সামনে রেখে প্রতিটি ঘরেই চলছে বাহারি ডিজাইনের পোশাক তৈরির কাজ। নানা রং ও ডিজাইনের পোশাক তৈরি হচ্ছে কারখানাগুলোতে। এখানকার তৈরি পোশাক ঢাকার সদরঘাট, কেরানীগঞ্জের কালীগঞ্জ ও নারায়ণগঞ্জের বড় বড় পাইকারি মার্কেট হয়ে চলে যাচ্ছে দেশের বিভিন্ন অঞ্চলে। 24 ঘন্টার মধ্যে আমাদের 17-18 ঘন্টা ডিউটি করতে। আমাদের সিজন টাইমে মোটামুটি কাজের চাহিদা ভালোই আছে, বাচ্চাকে নিয়ে ভালোই হয়। শ্রমিকেরা অনেক সময় ব্যবসা পরিপূর্ণভাবে করতে পারি না বা হয় না। এই পোশাক পল্লীতে কম্পিউটারাইজড এমব্রয়ডারি মেশিনে করা হচ্ছে নান্দনিক কাজ। কাপড় কাটা, সেলাই ও ডিজাইনে দিনরাত ব্যস্ত সময় পার করছেন কারিগররা। কেউ আবার নিপুণ হাতে করছেন রং বেরঙের লেস ও পুঁতির কাজ। মাল মেটেরিয়াল যা লাগে ইসলামপুর, সদরঘাট, নারায়ণগঞ্জ থেকে আমরা এটি কিনি আর কি। ইন্ডিয়ার ইম্পোর্টের মাল বন্ধ করে দিয়েছে। আগে ইম্পোর্ট আসলো, আমাদের বাংলাদেশের মালটা অনেক কম চলছে। বিগত বছরগুলো থেকে এই বছর একটু চাহিদা একটু বেশি।
মুন্সিগঞ্জ বিসিক কর্মকর্তা বলছেন এই পোশাক পল্লীতে অন্তত 30,000 শ্রমিকের কর্মসংস্থান হয়েছে। এখানে কিছু কিছু এলাকা এমন রয়েছে যে প্রতিটা ঘরে এক একটা মিনি গার্মেন্টস, বিশেষ করে শাঁখারী বাজার, পঞ্চসার এলাকায় এমন কিছু এলাকা রয়েছে। সেখানে প্রায় সহস্রাধিক শিল্প কারখানা রয়েছে যারা মিনি গার্মেন্টসের সাথে জড়িত। মিনি গার্মেন্টসকে সামনে এগিয়ে নেওয়ার জন্য বিসিক তাদের উন্নত ডিজাইন সরবরাহ, প্রশিক্ষণ প্রদান, ঋণ প্রদান সহ মার্কেটিং ফ্যাসিলিটি সহ যে কোনো ধরনের সুবিধা ফ্যাসিলিটি প্রদান করার জন্য আমরা বেসিক তাদের সাথে আছি। রমজানের ঈদ ঘিরে এখানকার ক্ষুদ্র কারখানাগুলোতে প্রায় 300 কোটি টাকার পোশাক বিক্রির লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। মাসুম আলিসা, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। এরই সাথে শেষ করছি সন্ধ্যার 21 সংবাদ। যাবার আগে সংবাদ শিরোনামগুলো আরও একবার। হাসনাতের পোস্ট নিয়ে সার্জিসের দ্বিমত, ভুলগুলো ক্ষমা দৃষ্টিতে দেখার আহ্বান নাসিরুদ্দিনের। 71 আর 24কে এক কাতারে নয় বলছে বিএনপি, সংস্কারে বেশিরভাগ সুপারিশে একমত এনসিপি। জুলাই গণহত্যায় প্রথম কোনো মামলার তদন্ত শেষ, আওয়ামী লীগের বিচার রাজনৈতিক সিদ্ধান্ত। সুন্দরবনের সিলায় 9 ঘণ্টা ধরে জ্বলছে আগুন, তদন্তের পরই জানা যাবে ক্ষয়ক্ষতির পরিমাণ। ঈদে 11 দিনের ছুটির ফাঁদে দেশ, ফাঁকা রাজধানীতে নিরাপত্তা বিঘ্নের শঙ্কা। সবশেষ সংবাদ জানতে ডায়াল করুন 2024 নম্বরে, আর ভিজিট করুন 21-tv.com ওয়েবসাইটে। ফেসবুকে ভিজিট করতে পারেন www.facebook.com/2124 অনলাইনে। সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/21tv চ্যানেলে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। পরবর্তী সংবাদ রাত 9টায় দেখার আমন্ত্রণ রইল। 21 সাথেই থাকুন।